নমস্কার, 5টার 5 মিশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। দিল্লি ব্লাস্ট, সেই দিল্লি ব্লাস্টে খোঁজ নিয়ে আস্তে আস্তে তদন্ত করতে করতে ফরিদপুর মডিউল পাওয়া গেল। ফরিদাবাদ মডিউলে দেখা গেল শাহিন, যে শাহিনের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে জঙ্গিদের, সেই শাহিনকে জেরা করে এবার এমন এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে কিভাবে তাদের ফান্ডিং হতো। বলা হচ্ছে ধর্মীয় ট্রাস্টের নামে নাকি ফান্ডিং চলতো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে, আরো বলতে পারবে মৈত্রী। শাহিন সাঈদ মুজাম্মিলের অন্যতম সহযোগী, সেই শাহিন সাঈদকে জিজ্ঞাসাবাদ করে বা জেরা করে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখুন, শাহিন সাঈদকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তদন্তকারী। তার মধ্যে প্রাথমিক বিষয়টি হলো যে একেবারে ধর্মের জন্য ট্রাস্ট বেস টাকা ব্যবহার করা হতো এবং এই ট্রাস্ট বেস ক্যাশ চ্যানেলকে ব্যবহার করা হতো তাদের এই টেলিভিশনের জন্য যে ফান্ডিং এর প্রয়োজন সেই ফান্ডিং এর জন্য, এবং সেই ফান্ডিং এর এক একজন এবং বিপুল পরিমাণের টাকা রিসিভ করেছে এই ফান্ডিং এর জন্য। মুজাম্মিল অন্ততপক্ষে 22 লক্ষ টাকা রিলিজিয়াস ট্রাস্টের থ্রু দিয়ে রিসিভ করেছে এবং সেই টাকাকে ব্যবহার করা হতো ওয়েপন কিনতে এবং সেফ হাউসের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হতো এবং তার পাশাপাশি র্যাডিক্যালাইজেশনের ক্ষেত্রেও ব্যবহার করা হতো। মূলত যেটা দেখা গিয়েছে যে শাহিন এবং মুজাম্মিল এরা দুজনেই অত্যন্ত স্ট্রং অপারেটর হিসেবে তারা কাজ করতো। মুজাম্মিল এবং উমর এই দুই অপারেটরের মেইন কভার্ট অপারেশনের দায়িত্বে ছিল। অর্থাৎ মুজাম্মিল এবং উমর এরা দুজনেই কিন্তু অপারেশন হ্যান্ডেল করতো এবং তাদের ওপর দায়িত্ব দেওয়া ছিল কিভাবে অপারেশন হ্যান্ডেল করা হবে সেটা নিয়ে। মুজাম্মিল একদিকে যখন লজিস্টিক্স ফান্ড হ্যান্ডেল করতো, অন্যদিকে তখনই উমর হ্যান্ডেল করতো আইডিওলজি এবং র্যাডিক্যালাইজেশনের মতো বিষয়গুলো। সব মিলিয়ে মূলত ধর্মের নামে টাকা তোলা এবং কাশ্মীরিদেরকে 70% ক্ষেত্রে ব্যবহার করা এবং তার সঙ্গে সঙ্গে এই ফান্ডটাকে ট্রাস্টের মাধ্যমে একেবারে ক্যাশ ফ্লো করা, যাতে কারোর সন্দেহ না হয় এত বিপুল পরিমাণের টাকা আসছে সেটাই কিন্তু ম্যানেজ করার চেষ্টা করা হতো এবং বড় সড়ো ফান্ড ম্যানেজ করার দায়িত্বে কিন্তু ছিল এই শাহিন সাঈদ এবং মুজাম্মিল। ধন্যবাদ মৈত্রী। যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত শাহিনকে জেরা করে জানা যাচ্ছে মুজাম্মিল আর উমর এই দুজনই অপারেশনাল প্রধান হিসেবে কাজ করত। মুজাম্মিল গাড়ি এবং প্রবেশাধিকার চলাচল অর্থাৎ লজিস্টিক বলতে যা বোঝায় সেসব কিছু সামলাতো মুজাম্মিল, এবং উমরের কাজ ছিল তাত্ত্বিক দিক, এবং এই তাত্ত্বিক দিক থেকে মতাদর্শের দিক থেকে মগজ ধোলাইয়ের কাজ, এই মগজ ধোলাইয়ের কাজ করতো উমর। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলছে, যেমন তুরস্কে তাদের বারবার তুরস্ক ভ্রমণের উল্লেখ মিলছে। বেশ কিছু এমন কাজকর্মের সঙ্গে তারা জড়িত যে কাজকর্মগুলো খুবই গোপনে করতে হতো, তার জন্য প্রচুর ফান্ডিং দরকার হতো। সেই ফান্ডিং তারা ধর্মীয় ট্রাস্টের নামে জোগাড় করতো টাকা। একাধিক ডাক্তার জঙ্গি এই লেনদেনে সরাসরি যোগ রয়েছে তাদের। কাশ্মীরের ত্রাণের নামেও টাকা জোগাড় করা হয়েছে এবং নাশকতার জন্য একটা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক থেকে শাহিনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে এবং তার আগে শাহিনকে গ্রেপ্তার করার আগে সেই টাকা আবার ফেরতও চেয়েছিল উমর। দিল্লি ব্লাস্টে নতুন তথ্য, স্লিপার সেল অ্যাক্টিভ করে নাশকতার জন্য টাকা জোগাড় করত ডাক্তার শাহিন সাঈদ। নভেম্বর গত সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ, প্রাণহানি। রাজধানীতে আত্মঘাতী হামলা চালায় ডাক্তার উমর নবী। তদন্তকারীদের দাবি নিজের ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করতেও ডাক্তার নবী হোয়াইট কলার জঙ্গি নেটওয়ার্ক ছড়াতে টার্গেট করত ডাক্তারদের। জঙ্গিদের এই ডাক্তার মডিউল কত দূর ছড়িয়ে তারই হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। তারা জানতে পেরেছেন মণিপুরের ইম্ফলের এক তরুণী ছিল ডাক্তার নবীর ছাত্রী। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য তদন্তকারীদের হাতে। তারা জানতে পেরেছেন প্রথমে তরুণীর আসল নাম বদলে মরিয়াম নামটি দেয় উমর।
তারপর মগজ ধোলাই। শুধু উমর নবী নয়, দিল্লি বিস্ফোরণ উঠে এসেছে মহিলা ডাক্তার শাহিন সঈদের নাম। এই শাহিন সঈদ হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ হাসপাতালের চিকিৎসক। তদন্তকারীদের দাবি, জৈশে মোহাম্মদের সঙ্গে যোগ রয়েছে ডাক্তার শাহিনের। তার দায়িত্ব ছিল পাক জঙ্গি সংগঠন জৈশের হয়ে ভারতে মহিলা সদস্য নিয়োগ করা। কয়েক বছর ধরে ভারত জুড়ে কাজ করছে শাহিন। তদন্তকারীদের সন্দেহ, শাহিনের হাত ধরে এ রাজ্যে জঙ্গিদের স্লিপার সেল অ্যাক্টিভ হয়েছে। তাই জেলে গিয়ে বন্দীদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। যাদের আগে পাকড়াও করা হয়েছে তাদের সঙ্গে এই ডাক্তার সেলের কি কোনো যোগ রয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাদের নজরে দমদম সেন্ট্রাল জেলে বন্দী কর্ণাটকের ইদ্রিস, প্রেসিডেন্সি জেলে বন্দী নদিয়ার সাবির আহমেদ। এছাড়া এই রাজ্যেই বন্দী উত্তর 24 পরগনার তানিয়া পারভিন। তানিয়ার বাড়ি বাদুড়িয়ায়। জৈশে যোগে 2020 সালে তাকে গ্রেপ্তার করা হয়। ডাক্তার শাহিনের সঙ্গে এদের কোনো যোগ আছে কিনা তা জানতে জেরা করছেন গোয়েন্দারা। নদিয়ার পলাশীপাড়ার সাবির মাদক কারবারে জড়িয়ে জেলে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, সাবিরের মাদক কারবারের টাকা জঙ্গিদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে কর্ণাটকের ইদ্রিস। হুগলির ধনেকালির প্রজ্ঞা দেবনাথ, নাম বদলে হয়েছিল আয়েশা জান্নাত মোহনা। জঙ্গি কাজে যুক্ত থাকার অভিযোগে বছর 5 আগে তাকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে। এই প্রজ্ঞারও কি কোনো যোগ রয়েছে? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। আল ফালাহ ইউনিভার্সিটি একেবারে র্যাডারে রয়েছে, কারণ এই আল ফালাহ ইউনিভার্সিটির 70% কাশ্মীর থেকে আসা ডক্টররা এখানে কাজ করেন, প্র্যাকটিস করেন, এবং তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত 7 জন গ্রেপ্তার, যে 7 জনের সঙ্গে প্রত্যক্ষ জঙ্গি যোগ রয়েছে এবং এই নেটওয়ার্কে আর কারা খোঁজ চলছে। এরই মাঝে আল ফালাহ ইউনিভার্সিটির যে কর্ণধার, তার ভাই, সে কর্ণধার তার ভাই এবার গ্রেপ্তার। কেন গ্রেপ্তার? মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখুন, মধ্যপ্রদেশের মাওয়ের পুলিশ এই হামুদ আহমেদ সিদ্দিকী, যে আলফালার ইউনিভার্সিটির চেয়ারম্যান জাভেদ সিদ্দিকীর ভাই, তাকে গ্রেপ্তার করেছে এবং মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে আর্থিক লেনদেনের তছরূপের অভিযোগে। তার বিরুদ্ধে বেশ কিছু আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং একই সঙ্গে দীর্ঘদিন ধরেই একে খোঁজা হচ্ছিল এবং হায়দ্রাবাদ থেকে অবশেষে এই হামুদ আহমেদ সিদ্দিকীকে অ্যারেস্ট করেছে মাও থানার পুলিশ। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে আলফালাহ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও এই ব্যক্তি যোগাযোগ ছিল। ধন্যবাদ। আর এবার জঙ্গিদের বাড়িতে বাড়িতে তল্লাশি চলছে, যেমন উমর নবীর হরিয়ানা নূর বাড়িতে, সেখানে তল্লাশি চালানো হচ্ছে। হরিয়ানা পুলিশের বম ডিসপোজাল স্কোয়াড আর ডগ স্কোয়াড তল্লাশি চালাচ্ছে। একটু আপডেট জানতে চাইবো, ওই তল্লাশি কতক্ষণ ধরে চলছে, বাড়ি কি সিজ করে দেওয়া হয়েছে, আশপাশে কেউ রয়েছে, কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে তদন্তকারীদের? মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, এই নূর যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু 30শে অক্টোবর থেকে 9 তারিখ পর্যন্ত উমর নবী এই বাড়িতেই ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছে এবং এই হিদায়ত কলোনির এই বাড়িতে গিয়ে এখন সেখানে অন্য কোনো ধরনের ক্লু রয়েছে কিনা সেই তদন্ত এখন করে দেখা হচ্ছে এবং সেই কারণে বম ডিসপোজাল স্কোয়াড, হরিয়ানা পুলিশের টিম তারা সেখানে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেখানে এনআইএ টিমও আসার কথা রয়েছে বলে আমরা জানতে পারছি। ফলে এখনো পর্যন্ত তারা ইনভেস্টিগেশন চালাচ্ছেন এবং যেটা মনে করা হচ্ছে যে তারা খুঁজে রাখার চেষ্টা করছেন এবং আশেপাশের লোকদের সাথে কথা বলার যে ওমর যে কদিন ছিল সে কদিনে তার গতি প্রকৃতি কি ছিল, এই বাড়িতে কোথাও কোনো রকমের কোনো নথি বা কোনো সূত্র সে ছেড়ে গিয়েছে কিনা সে সবই এখন খুঁজতে দিচ্ছে হরিয়ানা পুলিশ। ধন্যবাদ।
सर कोई जानकारी दोगे इस बारे में अभी आप? রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে ভোটার তালিকার। বিএলওরা কাজ করছেন, বুথ লেভেল অফিসাররা। বরানগরে বিএলওদের চাঞ্চল্যকর অভিযোগ। বলছেন সুপারভাইজার নাকি ফর্ম বিলি শেষ হয়ে যাওয়ার আগেই পরিষ্কার বলে দিচ্ছেন যে আপলোড করে দিন। ফর্ম বিলি সম্পূর্ণ বলে পোর্টালে আপলোড করে দিন। চাপ দেওয়া হচ্ছে, অতিরিক্ত কাজের চাপ। তার জন্য বরানগরে বিএলওদের বিক্ষোভ। কি বলছেন ওরা একটু শুনুন। পরিকাঠামো ছাড়া কোনো কাজ চাপিয়ে দেওয়া চলছে না, চলবে না। নির্দিষ্ট পরিকাঠামো ছাড়া এই কাজ চাপিয়ে দেওয়া চলছে না, চলবে না। সুবীর আছে আমার সঙ্গে। সুবীর, প্রথমে জানতে চাইবো এই অভিযোগ কোনো নির্দিষ্ট একজনের বিরুদ্ধে, কি অভিযোগ? দেখো অতনুদা, গতকালই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক্সট্যান্ডেড পোস্ট করা হয়েছিল যে 99.16% কিন্তু বিএলএ যারা রয়েছে বিএলওরা তারা কিন্তু ফর্ম সেই জায়গা থেকে কিন্তু বিলি করে দিয়েছেন, ফর্ম বিলি হয়ে গেছে। কিন্তু যেখানে দেখা যাচ্ছে বরানগর পৌরসভায় রবীন্দ্র ভবন হলে আজকে একটি প্রশিক্ষণ শিবির ছিল বিএলওদের নিয়ে, এবং সেখানে দেখা যাচ্ছে সুপারভাইজার যিনি রয়েছেন অশোক কুমার, তিনি কিন্তু একদম গ্রুপের নির্দেশ দিচ্ছেন যে 100% এই যে বিএলএ ফর্ম যে বিলি হয়েছে সেটা কিন্তু পোর্টালে আপলোড করতে হবে। যদি আর না করে, কেউ না করে, তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম জেলা শাসক তিনি কিন্তু পদক্ষেপ নিতে পারেন, এমনটাও কিন্তু তিনি লিখেছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু যারা বিএলও রয়েছেন তারা কিন্তু প্রশিক্ষণ শিবির থেকে তারা বেরিয়ে যান এবং বাইরে গিয়ে তারা বিক্ষোভ দেখান এবং প্রশিক্ষণ তারা বন্ধ করে দেন। তারা এই জায়গা থেকেই বলছেন যে বিভিন্ন রকম বিভিন্ন সময় তাদের উপরে কিন্তু এক একটা করে কাজ যে দায়িত্ব সেগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এই নিয়ে কিন্তু তারা সরব হয়েছে এবং কিন্তু তারা বলছেন যেখানে ফর্ম বিলি হলো না, ফর্ম তাদের কাছে রয়ে গেল, সেখানে কি করে তারা পোর্টালে 100% ফর্ম বিলি হয়ে গেছে আপলোড করবে, সেটা তারা কোনোভাবে করবে না, এবং এই নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন। ধন্যবাদ। অসুবিধা একটাই যে ফর্ম দেওয়া হচ্ছে কিন্তু কালেকশনটা অ্যাসাইন বুথে বসাতে হবে, আর ডেটা এন্ট্রি নিয়ে সমস্যা হচ্ছে, কারণ এতগুলো ডেটা এন্ট্রি এত কাজের মধ্যে করা সম্ভব। পিসিআই আমাদেরকে প্রথমে বলেইনি ডেটা এন্ট্রি করতে হবে, আমাদেরকে সুপারভাইজাররা নির্দেশ দিল শিফটেড ভোটার আর ডেড ভোটার আমাদের বলেছিল বাড়ি বাড়ি গিয়ে দিতে না। হঠাৎ নির্দেশ এলো আপনারা মোবাইল অ্যাপসে সবাইকে দিয়ে দিয়েছেন ডেলিভার্ড, এটা দেখিয়ে দিন। আমরা ফর্ম দিলাম না, অথচ মোবাইল অ্যাপসে কিন্তু আমাদেরকে 100% ডেলিভার দেখিয়ে দিন। বিএলওরা চরম চাপের মধ্যে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে খুব বিক্ষোভ শুরু হচ্ছে। সেক্ষেত্রে বিএলওদের চাপ কিভাবে কমানো যেতে পারে না, ইআরও আর এইআরওদের যদি ব্যবহার করা যায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজে, সেই মর্মেই কমিশনকে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, আরো বিস্তারিত বলতে পারবে সোমরাজ। দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন এবং সেই চিঠিতে তিনি বলছেন এসআইআর প্রক্রিয়ার জন্য যে ইনামুরেশন ফর্ম বা এসআইআর ফর্ম তা আপলোডিং এর ক্ষমতা যাতে ইআরও বা এইআরওদেরও দেওয়া হয়। তার কারণ বুথ লেভেল অফিসারদের হাতেই একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই ক্ষমতা দেওয়া হয়েছে, যেখানে একমাত্র তারাই এই ফর্ম আপলোডিং করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে যে চিঠিটি দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে এই ক্ষমতা যদি এবার ইআরও বা এইআরওদেরও দেওয়া হয় তাহলে যেমন একসাথে একাধিক ফর্ম আপলোডিং হবে, পাশাপাশি বুথ লেভেল অফিসারদের ওপর থেকেও চাপ কিছুটা কম হবে। তুমি দেখেছো সম্প্রতি কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বুথ লেভেল অফিসাররা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে তাদের ওপর অত্যাধিক চাপ তৈরি করা হচ্ছে, মোবাইল ফোন মারফত এই ফর্ম আপলোডিং করতে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে। তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর চাইছে এই ক্ষমতা ইআরও বা এইআরও দেওয়া হোক। তবে জাতীয় নির্বাচন কমিশন এই চিঠির প্রেক্ষিতে অনুমতি দেবেন কি দেবেন না সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তার কারণ আধিকারিকদের একাংশ বলছেন যে এই ক্ষমতা যদি ইআরও বা এইআরও দেওয়া হয় তাহলে জাতীয় নির্বাচন কমিশনকে আরো 11টি রাজ্যকেও সেই ক্ষমতা কার্যকর করতে হবে। ফলত সেক্ষেত্রে বুথ লেভেল অফিসারদের পাশাপাশি ইআরও বা এইআরওদেরও এই
এসআইআর এর ফর্ম আপলোডিং এর ক্ষমতা দেওয়া হবে নাকি তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে যতদিন না পর্যন্ত তা করা হচ্ছে বা জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দিষ্ট কোনো নির্দেশ আসছে, ততদিন পর্যন্ত এসআইআর এর ফর্ম আপলোডিং করতে হবে একমাত্র বুথ লেভেল অফিসারদেরই। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের নির্দিষ্ট টার্গেট দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে অন্তত প্রতিদিন 90টি করে ফর্ম আপলোডিং করতে হবে, যা গত শনিবারের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ফলত এখন দেখার এই চিঠির প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে কি উত্তর আসে। ধন্যবাদ। অসমে এসআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, স্পেশাল রিভিশন হবে অসমের ভোটার তালিকায়। কেন এসআর, কেন এসআইআর নয়? মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, এই এসআর আর এসআইআর এর তফাৎটা একটু বুঝতে চাইব। দেখো, যখন পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের দ্বিতীয় দফার এসআইআর যখন ঘোষণা করা হয়েছিল, তখন অসমের নাম ঘোষণা করা হয়নি, যদিও অসমেও 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে। সেটা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল এবং কমিশনের যেটা বক্তব্য, যে যেহেতু অসমে এনআরসি রয়েছে, সেখানে একটি নাগরিকত্ব আইন এবং সর্বোচ্চ আদালতের নির্দেশে সেখানে এনআরসি এবং সিএ লাগু হয়েছে, ফলে সেখানে নাগরিকত্বের এবং যেটাকে বলা হয় নাগরিকত্ব থেকে নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া সেখানে চলছে এবং নতুন করে নাগরিকত্বের নাম ওঠানোর একটি প্রক্রিয়া চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে তারা কথা বলেন, কারণ যদি এসআইআর একই সঙ্গে চলে তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিমূলক হতে পারে। সেই কারণে এসআইআর এর বদলে এসআর এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। ফলে সেখানে কমিশনের যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্পেশাল রিভিশন করা হবে, অর্থাৎ এই স্পেশাল রিভিশনে কোনো এনুমারেশন ফর্ম অসমবাসীকে ফিল আপ করতে হবে না। যেটা হবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা যাবেন, তাদের ভেরিফিকেশন করবেন এবং একটি ড্রাফট খসড়া তালিকা বা ড্রাফট ভোটার লিস্ট তারা তৈরি করবেন, যেটি পাবলিশ হবে 27শে ডিসেম্বর 2025। এরপর তার উপরে হিয়ারিং হবে, কোনো ক্যাম্পেইন দেওয়া হবে এবং যদি কারোর নাম বাদ দিয়ে থাকে তাহলে ক্লেমস এবং অবজেকশন শোনা হবে এবং তারপর 10ই ফেব্রুয়ারি 2026-এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ধন্যবাদ। নিউটাউনে সোনার ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযোগ কার বিরুদ্ধে? না, রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। সেই ঘটনা সেদিন ঠিক কি হয়েছিল তা জানার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরও একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই যে নতুন ফুটেজ, এই ফুটেজ তদন্তে কিভাবে গতি আনতে পারবে? কি রয়েছে এই ফুটেজে, কোন জায়গা, লোকেশন কি, কোথাকার ফুটেজ এটা? স্বর্ণবাসী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা অপহরণ করার যে মুহূর্তে যে ফুটেজ, সেই সিসি ক্যামেরায় আরো কিছু ফুটেজ কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করার পরে বাজেয়াপ্ত করলো বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। তার কারণ এর আগে নিউ টাউনে 8 জায়গার ফুটেজ সংগ্রহ করেছিল এবং সল্টলেকে 6টি জায়গার ফুটেজ সংগ্রহ করা হয়েছিল এবং দেখা যায় যে সল্টলেক দত্তাবাদ অঞ্চল, যেখান থেকে মূলত স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল, সেই জায়গায় নতুন করে কিন্তু ফুটেজ সংগ্রহ করা হলো এবং সেই ফুটেজই বাজেয়াপ্ত করা হলো। এবং এই ফুটেজ সংগ্রহ করার বিধাননগর গোয়েন্দা শাখার একটাই কারণ, যেহেতু একাধিক তথ্য পেয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই ফুটেজ অপহরণ করার যে ছবি, সেখানে কিন্তু একেবারে ভিডিওর যে উপস্থিতি, সেখানে কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে, আরো পরিষ্কার হলো। এবং এবার শুধুমাত্র মিসিং ছিল ঘরের মধ্যে যে মারধরের ফুটেজ, কিন্তু গাড়ির যে চালক ভিডিও, সেই গাড়ি চালককে যখন গ্রেপ্তার করা হয়, পরবর্তীতে তার মোবাইল থেকে ফুটেজ উদ্ধার হয় যে মারধর করার ফুটেজ সেখানে পুলিশ কিন্তু আরো একটি ফুটেজ আজকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা সংগ্রহ করলো এবং যেখানে ভিডিওর যে উপস্থিতি একেবারে পরিষ্কার এমনটা লক্ষ্য করা যাচ্ছে। বিধাননগর গোয়েন্দা শাখা পুলিশের পক্ষ থেকে ভিডিওর যে গোটা গতিবিধি সেদিকেও তো নজর রাখা হচ্ছে। এছাড়া অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল, ফরেন্সিকে পাঠানো হয়েছিল এবং আগামী কালের মধ্যে কিন্তু সমস্ত ফরেন্সিকের সেই রিপোর্ট চলে আসবে, এমনটাই কিন্তু পুলিশের কাছে খবর। ধন্যবাদ। ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ফুটেজ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই রাজগঞ্জের ভিডিওর গাড়ির চালকও পুলিশের জালে, আর তার মোবাইল ফোনের ফুটেজ সেটা আরও মারাত্মক। সেই ভিডিওয় নাকি সোনা ব্যবসায়ীকে মারধর করতে দেখা গেছে। মারধর করছেন কে? ভিডিও প্রশান্ত বর্মন এবং সঙ্গীদেরও বলছেন মারতে। এমনই এক মারাত্মক তথ্য উঠে আসছে।
স্বপন কামিল্লা, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে তার মোবাইল ফোন থেকে মিলেছে চাঞ্চল্যকর ফুটেজ। তাতে নাকি দেখা যাচ্ছে সোনা ব্যবসায়ীকে মারধর করছেন বিডিও প্রশান্ত বর্মন। মারধর করছেন আরো বেশ কয়েকজন। মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েন প্রশান্ত বর্মন। তখন বাকিদের নির্দেশ দেন মারধর চালিয়ে যেতে। বলেন মারা গেলে তিনি বুঝে নেবেন। ভিডিওতে মারধর ও বিডিওর কথোপকথন স্পষ্ট বলে দাবি। অনেকেই মনে করছেন এতে আরো চাপে বিডিও, কারণ স্বপন কামিল্লা যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক দাবি করেছিলেন স্বপনকে দত্তাবাদ থেকে তুলে আনা হয় নিউ টাউনের বহুতলে। সেটা 28 অক্টোবর। একদিন পর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ। আমাকে ওই ব্রিজ মেগাসিটি ব্রিজ পার হয়ে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছে। যখন এসেছি ওদের গাড়ি ভেতরে ঢুকে গেছে, কালো গাড়িটা এখানে রেখেছিল, ওরা সব ঢুকে গেছে নিয়ে। আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। কদিন আগে এখানে ছিল, এখানে আমি দোকান খাই, বিয়ে নাকি বলছিল, চুরি করছিল কি টাকা মারছিল। এখানে বুঝছি আর লোক ভিতরে ছিল আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল। সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন রাজু ঢালি, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক। এবার তার মোবাইল ফোন থেকে চাঞ্চল্যকর ফুটেজ হাতে পেল পুলিশ। এরপরেও কি বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ? প্রশ্ন অনেকেরই। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ফুলবাগান থেকে 6 মাসের শিশু চুরি। শিশুকে একজনের হাতে দিয়ে মা গিয়েছিলেন ওষুধ কিনতে, আরে পেয়ে যাবে, কিচ্ছু হবে না। আর সেই সুযোগে শিশুকে নিয়ে চম্পট মহিলার। মঞ্জিলা বিবি ভাঙড় থেকে ফুলবাগান শিশু হাসপাতালে আসেন। শিশুর মায়ের সঙ্গে নার্স পরিচয় ভাব জমান এক মহিলা। এমনকি শুধু তাই নয়, ভাব জমানোর জন্য মঞ্জিলাকে আউটডোরের টিকিটও কেটে দেন মহিলা। সিসি ক্যামেরার ফুটেজ থেকে মহিলাকে চিহ্নিত করে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়েছে। হসপিটালে এসেছিল ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ আনতে গিয়েছে। ওই বউটা বলছে, বলে তোমার বাচ্চা কাঁদছে, তা আমার কাছে দিয়ে যাও, আমি দেখছি তুমি ওষুধটা নিয়ে আসো। এর ওষুধ নিয়ে গিয়ে দেখে বউটাও নেই, আমার বাচ্চাটাও নেই। তোমরা কি কমপ্লেন করেছো? হ্যাঁ, কমপ্লেন করেছি। ভাঙড়ের কাশীপুরের বাসিন্দা মঞ্জিলা বিবি, সে তার 6 মাসের শিশুপুত্রকে নিয়ে অসুস্থ অবস্থায় যখন ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতালে আসেন। অভিযোগ যে বাসে কাশীপুর থেকে যখন থেকে বাসে উঠেছিলেন সেই সময় থেকেই এক মহিলা তাদের সঙ্গ নিয়েছিল এবং তারপর হাসপাতালেও পিছু ছাড়েনি এই মহিলা, এবং ওষুধ কেনার সময় তার শিশুপুত্রকে ওই মহিলার কাছে দিয়ে যখন ওষুধ কিনে ফেরেন তখন সেই শিশুপুত্র উধাও হয়ে যায়। আর এরপরেই গোটা পরিবার শোকে ভেঙে পড়ে। ফুলবাগান থানা আশ্বাস দিয়েছে যে গোটা বিষয়টা খুব দ্রুত তারা সমাধান করবে এবং সমস্ত ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত সোর্স লাগানো হয়েছে। যদিও গোটা পরিবার এবং সোনপুর থানা এলাকার যে গ্রামের বাসিন্দা সেখানকার সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। তবে এই মুহূর্তে পুলিশ দ্রুত চেষ্টা করছে তদন্ত সম্পূর্ণ করার এবং এই বাচ্চাকে উদ্ধার করার। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা।